সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় আর্থসামাজিক উন্নয়নে বিমা খাতের ভূমিকা। আলোচনা করবেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম, সাধারণ বিমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার হাসান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। দর্শক, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে বিনিয়োগযোগ্য বৃহৎ মূলধনে রূপান্তর করায় বিমা খাতে রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। অর্থনীতিতে দীর্ঘমেয়াদী অর্থের যোগানদাতা হিসেবেও ব্যাপক ভূমিকা পালন করে চলেছে এই খাতটি। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ব্যক্তি জীবনের ঝুঁকি ব্যবস্থাপনা, পরিবার ও প্রতিষ্ঠানের আর্থিক এবং সম্পত্তির নিরাপত্তা বিধান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের দায়ভার গ্রহণ করা সহ নানাভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে বিমা খাত। কিন্তু দুর্যোগপূর্ণ বিপুল জনসংখ্যার বাংলাদেশে সম্ভাবনার তুলনায় অনেকখানি পিছিয়ে রয়েছে এই খাত। বিশেষজ্ঞরা বলছেন, কিছু কিছু বিমা কোম্পানির অপেশাদারী আচরণ ও বিমা দাবি পূরণে গড়িমসির কারণে সৃষ্ট ইমেজ সংকট, পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ, দক্ষ পেশাদারী জনবলের অভাব, অসম প্রতিযোগিতা সহ নানান সংকটে দীর্ঘদিন ধরে ঢুকছে দেশের বিমা খাত। এই সংকটগুলোর সমাধানে কিংবা বিমা খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে কী ভাবছেন এ খাতের সংশ্লিষ্টরা, বিমা খাতের বিকাশে করণীয় বাকি ইত্যাদি নিয়ে আজ আমরা আলোচনা করব উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। জনাব কাজিম উদ্দিন, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিমা খাতের সম্ভাবনা ও গুরুত্ব কতখানি, আপনার বিশ্লেষণ শুনতে চাই। বাংলাদেশে আর্থিক সামাজিক উন্নয়নে বিমা খাতের গুরুত্ব এবং সম্ভাবনা অপরিসীম বলে আমি মনে করি। বিমা খাতের গুরুত্ব নিয়ে বা সম্ভাবনা নিয়ে প্রথমে যদি আমাকে বলতে হয়, তা আমি বলবো 1 মার্চকে কেন্দ্র করে। জি, 1960 সালের 1 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ওই সময় আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে একজন বাংলাদেশের একজন বড় কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তখন আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ ছিল। তৎকালীন ওই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিমা পেশার আদলে তিনি সারা দেশের জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে ওনার সভাপতি, সেক্রেটারি এবং কর্মী কর্মকর্তাদেরকে এর মাধ্যমে সুসংগঠিত করতে পেরেছেন। এবং বিমা, বিশেষ করে বিমা গুরুত্ব কেন পেয়েছে, যার কারণে ওই সময়ে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। যদি ওই সময় তিনি বিমা কোম্পানির আদলে ওইভাবে কাজ করতে না পারতেন, তখন ওখানে ওনাকে বিশেষ করে গোয়েন্দারা নজরদারিতে রাখতেন। যার কারণে আমি বলবো আজকে বিমা খাতের সম্ভাবনা তৈরি হয়েছে 2020 সালে 1 মার্চ আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি বিমাটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছেন, যার ফলে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে ডিসি, এসপি এবং ইউনো এবং 79টা বিমা কোম্পানির কর্মী কর্মকর্তারা আমাদের মাঠে ময়দানে রাস্তায় র্যালি বের করে ওনাদের সাথে এই বিমা র্যালি বের করে সভা সেমিনারে অংশগ্রহণ করার মাধ্যমে আমি বলবো বিমা শিল্পে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। জি, ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো। জনাব সৈয়দ শাহরিয়ার হাসান, দেশের জিডিপিতে বিমা খাতের অংশগ্রহণ কিংবা অবদান মাত্র 0.55%, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। বিপুল জনসংখ্যার বাংলাদেশে কেন সম্ভাবনার তুলনায় এত পিছিয়ে আছে আমাদের বিমা খাত, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে এবং RTV-কে আজকের এই সুন্দর আলোচনায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে। 1938 সনের আইনটা পরিবর্তন হলো 2010 সালে, মানে কত বছর পরে চেঞ্জ হলো। সেইখানে তারপরে সেটা ইডরা ফর্ম করতে হতে, আমাদের রেগুলেটরি অথরিটি ফর্ম করতে হতে লাগলো আরও 1 বছর। এর আগে ছিল বিমা অধিদপ্তর, সেইখানে যারা আসতেন, হেড হিসেবে আসতেন, তারা কিন্তু অন্য ক্যাডার সার্ভিসে আসতেন। এই সার্ভিসের লোকজন খুব কমই আসতো। সুতরাং তারা এইখানকার টার্মোলজি বুঝে কিংবা এইখানকার অনুযায়ী কী দরকার সেই নিড অ্যানালাইসিসটা ঠিকমতো করতে পারেনি। এর জন্য বিমার হয়েছে কি, আমরা সবচেয়ে বড় মানে পাবলিসিটিটা পাইনি। বিমার যে প্রয়োজনীয়তা, বিমার যে বেনিফিট, সেই জিনিসটা সম্বন্ধে লোককে আমরা অ্যাওয়্যার করতে পারিনি। মানে সবচেয়ে বড় ফেলিয়ার হলো আমাদেরই বলবো যে আমরা লোকের ভিতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারিনি। নাহলে এই খাতের
মানে দেশে মানে একটা দেশের ইয়েকে বলা হয়, বিমাকে বলা হয় ড্রাইভিং ফোর্স অফ দি ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ এ কান্ট্রি। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেইখানে যদি বিমা চালিকা শক্তি হয়ে থাকে, কারণ দেখেন আপনি কিছুক্ষণ আগেও আপনি বলেছিলেন যে এইটাই হলো মানে একটা বিশাল সোর্স ফর মোবিলাইজিং অফ ফান্ড ফ্রম ইন্টারনাল সোর্সেস। কারণ দেখেন বিমা ছোট ছোট সঞ্চয়গুলো ইয়েগুলো নিয়ে কত বিরাট বিরাট জায়গায় ইনভেস্টমেন্ট করছে, ইকোনমিটা কিন্তু বিমার উপরেই রোল করছে। আজকাল দেখেন আমরা যদি রিস্ক কাভারেজ না দিতে পারতাম, এই যে বড় বড় মেগা প্রজেক্টগুলো এখন আমাদের দেশে হয়েছে, এগুলো আমরা মানে বিমা কাভারেজ দিচ্ছি, যদি না দিতে পারতাম এগুলো করা কিন্তু অসুবিধা হতো। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইন্ডাস্ট্রি করতে যে একবার কোনো কারণে যদি তাদের একটা দুর্ঘটনা ঘটে যেত, তারপর তো সে স্টার্ট আপ করার কোনো সুযোগ পেত না। আমরা ব্যাংকগুলোকে টাকার যোগান দিচ্ছি, মানে এককভাবে সাধারণ বিমায় ধরেন প্রায় 1700-1800 কোটি টাকার ব্যাংকে দিয়ে দিচ্ছে, আমার রিজার্ভ রয়েছে 1400-1500 কোটি টাকা। এগুলো তো মানে কিভাবে ইকোনমিতে রোল করছে, আমরা স্টক মার্কেটে করছি, অন্যান্য জায়গাগুলোতে করছি, করে মানে ইকোনমিকে ভাইব্রেন্ট রাখছি। তো ইন্স্যুরেন্সের এখন যেই জিনিসটা হচ্ছে, আমি সবসময় বলি যে ইন্স্যুরেন্স ইটস দ্য ফাইন টিউনিং অফ আপনার অ্যাবিলিটি অ্যান্ড অ্যাওয়ারনেস। এখন কিন্তু লোকের অ্যাবিলিটি হয়ে গেছে, কিন্তু অ্যাওয়ারনেসটা এখনো আসেনি। অ্যাওয়ারনেসটা একদমই আসেনি। যে এইটা অ্যাওয়ারনেস ইয়ে করার জন্য আমাদের এখানে সবচেয়ে বেশি মানে মানে যেটা ঘাটতি রয়ে গেছে টেকনিক্যাল ম্যান পাওয়ারের। আমাদের এখানে বিমা সম্বন্ধে যে বিশেষ সেই বিশেষজ্ঞ লোকজনের দারুণ অভাব রয়ে গেছে, তার জন্য বিমাটা কিন্তু সেইভাবে প্রসার পাচ্ছে না। কিন্তু আর আপনি যেটা বললেন জিডিপিতে কন্ট্রিবিউশন, আপনি জিডিপিতে কন্ট্রিবিউশন যদি খুব একটা 0.55 যেটা রয়েছে, অবশ্যই পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমরা অনেক পিছিয়ে রয়েছি, এটা বলবোই আমি। এবং আমাকে আরেকটু সুযোগ দিলে আমি আরেকটুভাবে বলবো যে ওদের কোন কোন খাতগুলোতে বেশি হয়ে গেছে, ওই খাতগুলো আমাদের কেন নাই, আমাদের নাই সেইগুলো নিয়ে। আর আবার আমাদের ইয়েও সাইজ অফ দি বাজেটও তো অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আমি আসবো সেগুলো শোনার জন্য আপনার কাছে, জনাব মঈনুল ইসলাম। অনেকেই বলছেন বিমা খাতের প্রধান সমস্যা হলো ইমেজ সংকট। কেন ইমেজ সংকট তৈরি হলো এবং ইমেজ পুনরুদ্ধারে আসলে কি উদ্যোগ নেওয়া হচ্ছে কিংবা কি উদ্যোগ নেওয়া যেতে পারে? আমি প্রথমেই আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামটি আয়োজন করার জন্য। বিমা খাতের যে ইমেজ সংকট, সেটা নানা কারণে আসলে তৈরি হয়েছে। একটা হলো যে, যেটা আমার আগের বক্তা বললেন, যে বিমা খাতে একটি রেগুলেটরি অথরিটি, এটা 2010-এর আগে ছিল না। সেই অর্থে ছিল না কারণ বিমা অধিদপ্তরে বিমা নিয়ন্ত্রক যিনি কাজ করতেন, তিনি সেইভাবে আসলে এগুলোর প্রতি নজর দিতে পারতেন না। তো আইনটি প্রণয়নের পরে 2011 থেকে বিমা নিয়ন্ত্রক, বিমা উন্নয়ন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। তো এই প্রতিষ্ঠার পরেই তারা আসলে বিমা খাতে যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা এবং সাথে সাথে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা শুরু করে। তো ইমেজ সংকটের বিষয় যেটা, সেটা হলো যে একটা আস্থার অভাব জনগণের মধ্যে তৈরি হয়েছে। মার্কেটিং প্রবলেম একটা আছে। একটা আছে হলো যে শিক্ষিত জনবলের অভাব আছে। এই যে বিমা খাতে উন্নত দেশের দিকে যদি আপনি তাকান, তাহলে বিমা খাতে যারা কাজ করছে তাদের কিন্তু বিভিন্ন রকমের প্রফেশনাল ডিগ্রিজ আছে। বাংলাদেশে এটার কিন্তু অভাব আছে। ঠিক প্রফেশনাল ডিগ্রি না নিয়েই সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েই তারা এই বিমা খাতে কাজ করতে চলে আসে। খুব অল্প বয়সেই হয়তো পড়াশোনা শেষ না করে চলে আসেন অনেকে। তো ওইটা একটা বিষয় যে সেরকম প্রশিক্ষিত জনবলের অভাব হয়েছে এবং পরবর্তীকালে যে প্রশিক্ষণের প্রয়োজন সেটাও সেইভাবে এখনও বিমা কোম্পানিগুলো তৈরি করতে পারেনি। তারপরে যেটা আছে যে প্রচারণা, এই প্রচার প্রচারণার যে ঘাটতি আছে সেটা বিমা কোম্পানিগুলো এককভাবে হয়তো গ্যাপটা পূরণ করতে পারবে না। গ্যাপটা পূরণের জন্য আমরা যেটা কাজ করছি, যে জাতীয় বিমা দিবস 2021 আমরা 1 মার্চে উদযাপন করব। আপনারা শুনেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1960-এর 1 মার্চে তৎকালীন আলফা ইন্স্যুরেন্সের এই অঞ্চলের প্রধান হিসেবে যোগদান করেন এবং তিনি এই বিমা শিল্পকে, এই রাজনীতিকে একটি আড়ালের মাধ্যমে, একটা কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠিত করা বা কি বলে নির্বিঘ্ন করার একটা কাজ উনি করেছিলেন। তো বিমা শিল্পের আসলে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনার জন্য আসলে মার্কেটিং, জনসম্পৃক্ততা খুব জরুরি। জাতীয় বিমা দিবসের মাধ্যমে যেই
অনুষ্ঠানগুলো হয় তাতে এই জনসম্পৃক্ততা তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকম কাজ করি। এটা র্যালি হতে পারে, এটা আলোচনা সভা হতে পারে, এবং আমরা বিমা মেলাও আয়োজন করি। দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে বিমা মেলা হয়েছে এবং এই বিমা মেলার কারণে মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছি। তো এই প্রচার প্রচারণা দরকার আছে। আরেকটা জিনিস আছে যেটা হলো যে বিমা কোম্পানিগুলো যদি যথাসময়ে বিমা দাবি পরিশোধ না করে তাহলে কিন্তু একটি নেতিবাচক তৈরি হয়, ভাবমূর্তি তৈরি হয় জনগণের মাধ্যমে। এবং যেটা হলো যে একজন যখন এই সুবিধা বঞ্চিত হয় তখন সেটা তার দ্বারা অন্যরাও প্রভাবিত হয়। তো এই দিকেও আমাদের ভালো কাজ করার দরকার আছে। বিমা কোম্পানিগুলো সেই কাজ করছে, আমরাও ইডার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এগুলো যদি বিস্তারিত জানতে চান আমরা পরবর্তীতে বলতে পারি। জি, ধন্যবাদ। জনাব কাজীমুদ্দিন, বিমা খাতে কি কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? আমি মনে করি একটু আগে মহিনুল স্যার যেই কথাগুলো বলছে আমি ওনার সাথে একমত পোষণ করতেছি। বিমা খাতে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আমি মনে করি যে দক্ষ জনবলের অভাব, সুশিক্ষিত কর্মীর অভাব। বিশেষ করে বাংলাদেশের বিমা কোম্পানিগুলা বিগত দিনে বিমা খাতকে বিশেষ করে 2010 সালের পূর্বে, আমি আইডিয়ার এবং সরকারকে ধন্যবাদ দিব এই কারণে, 2010 সালের পূর্বে 1938 সালের বিমা আইন দ্বারা পরিচালিত হয়েছিল এবং তখন বিমা অধিদপ্তরের আন্ডারে, বাণিজ্যিক মন্ত্রণালয়ের আন্ডারে বিমা কোম্পানিগুলো ছিল। এই সরকার বিশেষ করে আমি বলবো যে এই বিমা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিমা পেশায় যোগদানের কারণেই আমি বলবো আজকে আমরা এই চ্যালেঞ্জগুলা মোকাবেলা করার জন্য সবচেয়ে বেশি আমরা সুযোগ পাচ্ছি। সেটা হলো আমি বলবো যে আইডিআরকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে, আইডিআরে বর্তমানে যেভাবে মনিটরিং করতেছে, যেভাবে জবাবদিহিতার আওতায় এনেছে, বিশেষ করে বঙ্গবন্ধু আশার আলো নামে যেভাবে এখন বিভিন্ন কোম্পানিগুলোকে বঙ্গবন্ধুর জন্মদিন বুধবার, যার কারণেই প্রত্যেক মাসে প্রথম সপ্তাহে এবং শেষ সপ্তাহে এই বঙ্গবন্ধু আশার আলো নামে বিমা দাবি পরিশোধ করতেছে। এই প্রেক্ষাপটে আমি একটা কথা বলবো, সেটা হলো এই 2020 সালে এই করোনার মধ্যে আমাদের বিমা কোম্পানিগুলা অনেক ভালো প্রিমিয়াম অর্জন করতে সক্ষম হয়েছে। আমি আমার প্রতিষ্ঠানটাকে যদি আমি বলি যে 2019 সালে আমার প্রতিষ্ঠান 736 কোটি টাকা দাবি পরিশোধ করেছে এক বছরে, আর 2020 সালে আমি দাবি পরিশোধ করেছি 791 কোটি টাকা। এতে কি হয়েছে, যদিও 3 থেকে 4 মাস এই ভয়াবহ করোনার কারণে এই দেশে শিল্প কলকারখানা, ব্যাংক, বিমা কোম্পানিগুলা সকল কিছু, রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সারা দেশ লকডাউনে ছিল, 3-4 মাস মানুষ ব্যবসা করতে পারেনি। তারপরও দেখা গেছে আমি এই বিমা দাবিগুলা যথাসময়ে পরিশোধ করার কারণে আমার 2020 সালে 19 সালের চেয়ে আমি 19 সালে আমার ফার্স্ট ইয়ার প্রিমিয়াম ছিল 1078 কোটি টাকা, আর 2020 সালে আমি করতে পেরেছি 1200 কোটি টাকা। এতে আমার কি হয়েছে, আমি মনে করি এতে অন্যান্য বিমা প্রতিষ্ঠানগুলো যদি এই বছর 2020 সালে করোনা না থাকতো, আমাদের এই 1 মার্চ বিমা দিবস এবং বিমা মেলার মাধ্যমে যে একটা প্রসারণ হয়েছে, আমি বলবো এটা অনেকটাই এই চ্যালেঞ্জ মোকাবেলায় অনেক দূর এগিয়ে আসছে এবং ভবিষ্যতে আসবে বলে মনে করি। ধন্যবাদ। জনাব শেখ শাহরিয়ার আহসান, সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু অবকাঠামো তৈরি হচ্ছে, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে এই অবকাঠামোগুলো কতখানি বিমার আওতায় আনা হচ্ছে? এখন এই ধরেন মেগা প্রজেক্ট যেগুলো হচ্ছে কিংবা পিপিপির আন্ডারে যেসব প্রজেক্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু যখন লোন স্যাংশন হয় হয় তখন ওইখানে ম্যান্ডেটারিলি বলে লিখে দেওয়া হয় দেখে এগুলো নেওয়া না, তাছাড়া এর বাইরেও কিন্তু প্রচুর সরকারি বেসরকারি উদ্যোগে অবকাঠামো নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু সেগুলো সবকিছু হয়, সবগুলো হয় না, সেগুলো অনেকগুলো ক্ষেত্রে কিছুটা অ্যাভয়েডিং টেন্ডেন্সি থাকে। যেমন আমরা দেখি ঢালাই দিতে গিয়ে ভেঙে গেল, এক্স্যাক্টলি, উপর থেকে গত সপ্তাহে একজন পথচারীর মৃত্যু হতে দেখেছি আমি,
এমনকি শহরের ভিতরে যে অবকাঠামোগুলো তৈরি হচ্ছে সেগুলোর মধ্যেও কোনো বিমা ঝুঁকির কোনো ব্যাপারই নেই। বড়গুলো যেসব রয়েছে যেমন মেট্রো রেলের হচ্ছে হচ্ছে এগুলো আছে, কিন্তু আপনার ওই যে ছোটোখাটো যেগুলো রয়েছে এইগুলো রয়েছে কিছুটা উদাসীনতার জন্য। যে জিনিসটা আমি আগের বার বলেছি যে আমাদের সচেতনতার অভাব, আমাদের বিমার বেনিফিট সম্বন্ধে, বেনিফিটটা কি সেইটাই আমরা জানি না, অ্যাওয়ারনেস। এর জন্য যখনই কোনো কন্ট্রাক্টরকে দেওয়া হচ্ছে, যে অথরিটিকে দেওয়া হচ্ছে, সে ভাবছে যে এইটা আমি আর নিয়ে কি করব, আমি এটা করে ঢালাই দিয়ে শেষ হয়ে যাবে। থার্ড পার্টি লায়াবিলিটিতে যদি লোক মরে যায়, সে ভাবছে ওই 15-20 হাজার টাকা যদি দেওয়া লাগলো, আর নাহলে আমি বেঁচে গেলাম আর কি, এতগুলি টাকা প্রিমিয়ামে দিব না। কিন্তু এটা যে তার একটা মানে রিস্ক কাভারেজ বলে একটা জিনিস আছে, সেই সচেতনতাই তার ভিতরে গ্রো করেনি। আর এখন আমরা কিন্তু সব সরকারি প্রতিষ্ঠান এবং ইয়েকে সব জায়গায় লিখছি আলাদাভাবে যে বিমা কিন্তু এই যে বড় বড় যে প্রজেক্টগুলো, এগুলোর জন্য সব কিছুর জন্য, সরকারি সব প্রজেক্টের জন্য ম্যান্ডেটারি। এবং সেই করে আমাদের কিন্তু লেখার পরে কিছুটা অন্তত সাড়া পেয়েছি। তাতে দেখা যাচ্ছে যে আমাদের মানে প্রিমিয়াম ইনকাম উত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং আশা করি যদি আমরা এইভাবে চলতে পারি এবং ইডরা যে সহযোগিতা দিচ্ছে, সেই সহযোগিতার ইয়ের বলে যদি আমরা আগিয়ে যেতে পারি সামনের দিকে, যে এই জিনিসটা ম্যান্ডেটরি করতেই হবে, নাহলে বিল ছাড়াতে গেলে উইদাউট ইন্স্যুরেন্স পলিসি সে বিলটা ছাড়াতে পারবে না, তখন কিন্তু এগুলো হয়ে আসবে। হ্যাঁ, তো তার থেকেও আমি বলছি যে কিছু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার রয়েছে। লোকে একরকম ট্রেডিশনাল 3-4টা প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আসলে কিন্তু আমাদের প্রোডাক্ট রয়ে গেছে ইন্স্যুরেন্সে প্রচুর প্রোডাক্ট। আজকে প্রায় 50 বছর হতে চললো। হ্যাঁ, তো এতদিনেও আমরা বিমা খাতে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে পারলাম না। প্রোডাক্ট আছে ভাই, আমি বলছি যে প্রোডাক্ট আমাদের প্রচুর আছে। জি না, ডাইভার্সিফিকেশনের কথাই আমি বলছি। তো সেটাও তো এক রকমের ব্যর্থতাই আমি বলবো। সেটাই বা কেন হলো না সে বিষয়টি আমি জানার চেষ্টা করব। সেটা তো ওই আমাদের বক্তা কিছুক্ষণ আগে বলেছেন ইডরার, কারণ এর আগে এটা ছিল একটা অথরিটির আন্ডারে এবং মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে ছিল। পরবর্তীকালে এটা যখন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এলো, ইন্স্যুরেন্স অ্যাক্টের কত পুরনো সে মান্ধাত্তার আমলের অ্যাক্ট চেঞ্জ হয়ে 2010-এ হলো, তারপরে ইডরা ফর্ম করতে হলো আরও 1 বছর চলে গেল, ইডরার লোকবল কম থাকলো, এইসব কারণে অনেকগুলো জিনিস হয়নি আর কি। আপনার কাছে আমি আবার আসবো, জনাব মঈনুল ইসলাম। বিমা খাতের পিছিয়ে পড়ার জন্য অনেকে পুরনো আইনকে দায়ী করছে, আপনি কি মনে করেন এই গলতটা আইনে না আইনের প্রয়োগে? আমরা শুরু একটি বিরতির পর। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি মিস্টার আশিক রহমান। আজ আমরা কথা বলছি আর্থ সামাজিক উন্নয়নে বিমা খাতের ভূমিকা নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। যারা মঈনুল ইসলাম, বিমা খাতের পিছিয়ে পড়ার জন্যে আমরা বলছিলাম, আপনার কাছে জিজ্ঞেস করছিলাম যে এটা কি বিমা আইনের দায় না আইনের প্রয়োগের দায়? সমস্যাটা আসলে কোথায়? জি, ধন্যবাদ। প্রশ্নটা খুবই যৌক্তিক। আসলে পুরনো যে আইন কানুনগুলো রয়েছে সময়ের সাথে সাথে, সময়ের পরিবর্তনে অনেক কিছুই বদলায়। আমাদের জীবনযাপনের পদ্ধতি বদলাচ্ছে, আমাদের এখানে প্রযুক্তির প্রয়োগ অনেক চলে এসছে। তো উন্নত দেশগুলোতে দেখা যাবে যে আজকাল ডিজিটাল মাধ্যমেও কিন্তু ইন্স্যুরেন্স প্রোডাক্ট কেনা যাচ্ছে, কিন্তু আমরা এখনও সেই পর্যায়ে, যদিও আমরা ডিজিটালাইজেশন একটা ভালো পর্যায়ে চলে এসেছি, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে এই কাজে যেতে হলে আমাদের আরও কিছু একটু হয়তো সময় ব্যয় করতে হবে, কারণ ওই ধরনের পরিকল্পনা থাকতে হবে এবং ওই পরিকল্পনা অনুমোদন করতে হবে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আইনের বিবর্তনের প্রয়োজন আছে এবং আধুনিকায়ন যুগোপযোগী করার প্রয়োজন আছে। সেই সূত্রে আপনার 1938 সনের যে আইনটি, যেটি ভারতবর্ষ বিভাগের পরেও প্রচলিত ছিল, কিন্তু বর্তমান সরকার প্রথমবার ক্ষমতাসীন হওয়ার পরেই কিন্তু উদ্যোগ গ্রহণ করে যে একটি আধুনিক বিমা আইনের প্রয়োজন রয়েছে এবং একটি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করার প্রয়োজন রয়েছে। আসলে আর্থিক খাতের যে এই একটি কম্পোনেন্ট আমাদের বিমা খাত, এটার তো রেগুলেটরের প্রয়োজন ছিল। ব্যাংকের ক্ষেত্রে যেমন সেন্ট্রাল ব্যাংক ছিল, পুঁজিবাজারের জন্য এসিসি আছে, সেরকম আমাদের এই কর্তৃপক্ষের প্রয়োজন ছিল। কর্তৃপক্ষের এখানে আমরা ইতিমধ্যেই 29টি বিধি প্রবিধানমালা করেছি, আরও কিছু করতে হবে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে কিভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পরিচালিত হবে সেই বিষয়গুলো আমরা নির্ধারণ করে দিচ্ছি। এবং এর পাশাপাশি আপনি যেটা বললেন প্রয়োগ,
এই এই প্রসঙ্গে আমি বলতে চাই যে 1938 সনের যে আইনটি ছিল এবং সেটিকে আরও ভালোভাবে প্রয়োগ করার জন্য 1958 সালে একটি বিধিমালা প্রণয়ন করা হয়েছিল, যেখানে বিস্তারিত ছিল আর কি, ডিটেলস ছিল আইনের। তো সেই বিধিমালা প্রেক্ষিতে যে কাজগুলো হতো সেটাকেই তো আমরা এখন আধুনিকায়ন করেছি। তো আপনার যে প্রয়োগটা দেখবে কে, বিমা নিয়ন্ত্রক যিনি ছিলেন তিনি ওইভাবে প্রয়োগটা দেখতে পারতেন না। এখন একটি অথরিটি আছে এবং এই অথরিটিতে আসলে প্রফেশনালি স্কিল বা ট্রেন্ড অফিসাররা বা ইয়েরাও আছেন, মেম্বাররাও আছেন। তো তারা কিন্তু এখন বিমা সেক্টরে কী কাজগুলো হচ্ছে, কিভাবে হওয়া দরকার, কিভাবে এর বাস্তবায়ন দরকার, এগুলো দেখছে। তো আমাদেরকে কিছু সমস্যাও কিন্তু মুখোমুখি হতে হচ্ছে, কারণ বিমা কোম্পানিগুলো একটি পদ্ধতিতে ব্যবসা করে আসছিল। তো তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কিন্তু সুস্থ প্রতিযোগিতার অভাব আগেও ছিল, এখন আগে প্রকট আকারে ছিল, এখন সেটা কমে এসেছে, নানাভাবেই আমরা কমে এসেছি। যেমন আমরা কমিশন যে ব্যবস্থাটা সেটাকে আমরা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছি, সেটা লাইফ ইন্স্যুরেন্স বলেন বা নন লাইফ ইন্স্যুরেন্স। জি না, আপনি বলছেন নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছেন, কিন্তু দেশের বীমা খাত কতখানি পেশাদারিত্বের সাথে চলছে কিংবা পেশাদারিত্বের মধ্যে ওই যে যেটা বলছি যে পেশাদারিত্বের মধ্যে যখন, যেমন আপনি যদি 100 টাকার একটি বীমা করেন এবং সেই 100 টাকার বীমাটা নিয়ে আসার জন্য আপনি যদি এর পিছনে 110 টাকা খরচ করেন, তাহলে কি হবে, ভবিষ্যতে গিয়ে আপনি কিন্তু এই যে যখন বীমা পলিসিটা হবে, মেয়াদ পূর্ণ হবে, ওটা পরিশোধ করতে পারবেন না। অনেক কোম্পানি কিন্তু এই ধরনের ভাবে ব্যবসা সংগ্রহ করেছে, কিন্তু সেই ব্যবসা যখন দাবি ম্যাচিওর করেছে তখন সেটা পরিশোধ করতে পারেনি। আমরা এই জিনিসটা উপলব্ধি করেই অবশ্যই মার্কেটের সাথে আলোচনা করেছি। আমরা কিন্তু বীমা খাতের সাথে তাদেরকে পূর্ণ আস্থায় নিয়ে আমরা এই বিষয়ে করেছি যে কিভাবে ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে কমিশন নিয়ন্ত্রণ করতে হবে। এখন নন লাইফে আমরা একটা শূন্য কমিশন, কারণ আমাদের আইনে আছে যে কমিশনের মাধ্যমে এই ব্যবসাটা করতে হবে, তো শূন্য কমিশনের একটা আমরা পরিপত্র জারি করেছি, যার মাধ্যমে এটা কিন্তু বীমা খাতের সমস্ত কোম্পানির সমর্থনেই হয়েছে। তো এইটা যদি প্রয়োগ করা যায় 100%, তখন কিন্তু যে সুস্থ প্রতিযোগিতার কথা বলছি সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং কোম্পানিগুলো তখন ওই প্রতিযোগিতার মাধ্যমে তখন তারা ব্যবসা সংগ্রহ করবে। এভাবে না, এই যে একটি ইনসেনটিভ 100 টাকার ব্যবসা সংগ্রহ করছে 90 টাকায় অথবা 110 টাকায়, সেটা আর হবে না। এবং আমরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো দেখার চেষ্টা করছি, বিনিয়োগ কোথায় করছে, বিনিয়োগটা রিটার্ন ঠিক আছে আসছে কিনা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ঠিক মতো আসছে কিনা, এই জিনিসগুলো দেখার চেষ্টা করছি। জি ধন্যবাদ জনাব কাজীমুদ্দিন। এই একই প্রশ্ন আপনার কাছে আমি দিতে চাই যে কতখানি পেশাদারিত্বের সাথে বীমা খাত পরিচালিত হচ্ছে এবং নানা কারণেই বীমা খাতে এক ধরনের জন আস্থার সংকট রয়েছে বা ইমেজ সংকট যেটাকে আমরা বলে থাকি। এই ইমেজ সংকট থেকে বেরিয়ে আসার জন্যই বা আমাদের কি করা উচিত, বিশেষ করে বেসরকারি কোম্পানিগুলোর করণীয় কি বলে মনে করেন? 1972 সালে সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1985 সালে এবং 86 সালে দুটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল লাইফ এবং ডেল্টা লাইফ। পরবর্তী সময়ে অন্যান্য কোম্পানিগুলো ক্রমান্বয়ে, বিশেষ করে থার্ড জেনারেশনে অনেকগুলো কোম্পানি একসাথে যখন বাজারে আসে, তখন দেখা গেছে সুস্থ প্রতিযোগিতার অভাব তৈরি হয়েছে। তখন তারা বিমা কোম্পানিগুলো মেইনলি, বিশেষ করে আমি লাইফে আছি, আমি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে বলবো যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 10 বছর, 12 বছর, 15 বছর মেয়াদি বিমা করে থাকে। প্রথম 10 বছর প্রিমিয়াম আয় করার পর যদি খরচ বেশি করে ফেলে, লাইফ ফান্ডে যদি সেভাবে জমা না হয় এবং ইনভেস্ট যদি সেভাবে না করতে পারে, আজকে আস্থা সংকট কেন তৈরি হয়েছে? কিছু কিছু প্রতিষ্ঠানের কারণে তারা সময় মতো দাবিগুলো পরিশোধ করতে পারতেছে না। এর মূল কারণ আমি যেটা বলবো সেটা হলো এই বিশেষ করে তাদের সক্ষমতা। আজকে যে সমস্ত খাতে তারা ইনভেস্ট করার কথা ছিল সেই সমস্ত খাতে তারা ইনভেস্ট করে নাই, যার কারণে এবং কিছু অনৈতিকতারও আশ্রয় নেওয়া হয়েছে বলে আমি মনে করি। এর একটাই মূল কারণ যে আমাদের দেশে জনসচেতনতার অভাব, এখনও সেইভাবে সুশিক্ষিত বাহিনী তৈরি হয় নাই। যদি মাস্টার ডিগ্রি পাস একটা ব্যাংকিং খাতে যাওয়ার জন্য মেধাবীরা উদ্গ্রীব হয়ে থাকে ব্যাংকিং খাতে চলে যাওয়ার জন্য, কিন্তু বীমা খাতে যেতে তারা আগ্রহী হয় না। তার কারণ কি? আবারও ঘুরে ফিরে সেই ইমেজ সংকট। তার কারণ হলো এখানে আমি বলবো সবচেয়ে আমি প্রাধান্য দিব সেটা হলো বীমা খাতে সামাজিক মর্যাদার অভাব, বেতন বৈষম্য।
ব্যাংকিং বেতন বেতন বৈষম্য। বৈষম্য সেটা আরেকটু ব্যাংকিং বড় কারণ খাতে হতে পারে। যেভাবে ব্যাংক বেতন দিয়ে এবং বিমা খাতে সেভাবে বেতন দিতে পারে না, কমিশন ভিত্তিক বিশেষ করে, তখনই এবং বিশেষ করে আমি বলবো সুশিক্ষার অভাব রয়েছে, অভিজ্ঞতার অভাব রয়েছে এবং পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাব রয়েছে। এটা হলে আমি মনে করি এই দেশে উজ্জ্বল সম্ভাবনা আছে বিমার। ধন্যবাদ জনাব সৈয়দ শাহরিয়ার হাসান। আমরা কিন্তু আমাদের আজকে আলোচনায় প্রায় আপনারা প্রত্যেকেই একটি কথা বারে বারে আনছেন, সেটা হলো দক্ষ জনবল, দক্ষ কর্মীর ঘাটতি। এর কারণ কি? সে জায়গাটা সমাধানে আপনাদের কি চিন্তা রয়েছে কিংবা এটা আপনাদের ফাইন্ডিংস এখন কি? দারুণভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে মন্ত্রণালয় থেকে, সরকারের পক্ষ থেকেও। এখন আমাদের যে প্রফেশনাল ডিগ্রিগুলো আছে, সেই ডিগ্রিগুলো যাতে ছেলেপিলে ওইটার জন্য ইন্টারেস্টেড হয়। কিন্তু সেটা আমাদের করার জন্য ডিগ্রি মানে তো scholarship আপনার দিচ্ছে। আমরা বিবিএ এমবিএ করে ফেলছি। না, সেটা না, আমি হচ্ছে ইন্স্যুরেন্স রিলেটেড প্রফেশনাল Insurance ডিগ্রি। যেমন ধরেন অ্যাকচুয়ারি বাংলাদেশে 3-4টা রয়েছে। তো সেইখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাশের দেশ ইন্ডিয়া যদি দেখা, ওদের ব্রোকিং হাউসগুলোতেও অ্যাকচুয়ারি থাকে এবং অ্যাকচুয়ারি রোল কিন্তু মানে বিরাট broker ব্যাপার। house-এও? হ্যাঁ, ব্রোকার হাউসগুলোতেও অ্যাকচুয়ারি থাকে, আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে তো আছেই। পার্শ্ববর্তী আপনার যদি শ্রীলঙ্কাতে যে দেখেন সেইখানেও অনেক, আর অ্যাডভান্স কান্ট্রিগুলোর কথা তো বললামই না, সেখানে তো আরও অনেক। তো এই জিনিসগুলোকে আমাকে ডেভেলপ করতে, তারপরে ধরেন আমাদের জেনারেল ইন্স্যুরেন্সের জন্য যে এটা হয় প্রফেশনাল কোর্স রয়েছে, চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে অ্যাসোসিয়েটশিপ কিংবা ফেলোশিপ নেওয়া, সেটাও বাংলাদেশে খুব সীমিত সংখ্যক রয়েছে। তো এই জিনিসগুলো আমাদেরকে ছেলেপিলেকে ইন্টারেস্টেড করতে হবে, কিন্তু এই কোর্সগুলো বেশ এক্সপেন্সিভ হয়, স্কলারশিপ দিতে হবে, সরকারকে বেশ কিছু এগিয়ে আসতে হবে, প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ভেতরেও কিছুটা বাধ্যবাধকতা সৃষ্টি করা লাগবে। যেমন আমরা সাধারণ একটা সরকারি প্রতিষ্ঠান হিসাবে আমরা ভাবি যে এই ক্ষেত্রে আমাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে। এর জন্য আমরা আমাদের ছেলেদেরকে বলি, তোমরা যদি অ্যাসোসিয়েটশিপ নিতে চাও, ইনস্টিটিউট অফ চার্টার্ড ইনস্টিটিউট থেকে কোনো কোর্স করতে চাও, এই খরচ কিন্তু যদি পাশ করে যাও আমরা খরচটা দিয়ে দিব। তো এক এক পেপার করে পাশ করে যায়, দিয়ে যায়। তো এইভাবে আশা করি যখন এখন শুরু হয়েছে, এবং ইন্স্যুরেন্স কিন্তু বাইরের ওয়ার্ল্ডে, এটা আপনি ভালো করে জানেন, ইটস এ ভেরি হাইলি পেইড প্রফেশন, ভেরি হাইলি পেইড প্রফেশন। কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা নিজেরাই অতটা মানে তৈরি হতে পারিনি টেকনিক্যাল, সুতরাং এদেরকে মূল্যায়নও করতে পারছি না। আমাদের দেশ থেকে অনেক ছেলেপিলে দেখবেন যে ইংল্যান্ডে আমি দেখেছি যে অনেক ছেলেপিলে রয়েছে, তারা ওই অ্যাকচুয়ারি করেছে কিংবা করেছে করে ওইখানে রয়ে যাচ্ছে, কারণ আমার এখানে সে বেতন কি পাবে, এবং সে এখানে ফিউচার দিচ্ছে না। ফিউচার দেখছে না। কারণ এইখানে হচ্ছে ম্যাক্সিমাম এখন যে জিনিসটা হচ্ছে যে প্রথম দিকে আমি বললাম যে টেকনিক্যাল ম্যান পাওয়ার না থাকাতে, এবং সবাই দেখা যাচ্ছে ওই যে ডেভেলপমেন্টের কিছু লোকজন মানে প্রিমিয়াম আনছে, করছে, উদ্যোক্তারা যারা, তারাও মনে করছে যে এই লোকগুলোই বোধহয় আমার জন্য মানে অ্যাসেট আর কি করে, তাকে নিয়ে নিচ্ছে। তো সে কিন্তু আসলে প্রিমিয়ামটা Technical আনছে জায়গাটা- টেকনিক্যাল, এটা যে একটা হাইলি টেকনিক্যাল সাবজেক্ট, রিস্ক ম্যানেজমেন্ট রয়েছে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট রয়েছে, আদার্স থিংস রয়েছে, এই জিনিসগুলো তো সে চিন্তা, সে বিজনেস আনছে, করছে। তারপরে আমাদের সরকারের ওই নানান লুপহোলসের ভিতরে এসে নানান রকম কারসাজি করছে, করে সে একটা ব্যবস্থা করে চালাচ্ছে আর কি। জি, ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম। বিমা খাতের উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা কতখানি জরুরি? আপনি যদি আর্থিক খাতের কথা চিন্তা করেন, যে কোনো আর্থিক খাত, যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে ট্রান্সপারেন্সিটা খুবই জরুরি বিষয়। ওটাই তো আস্ত জায়গায়। কাজেই এই যে কতটা প্রয়োজন, এই কথাটা আর বলার অপেক্ষাই রাখে না। তো এটি আর্থিক খাতের আসলে একটি অংশ। সারা বিশ্বে এভাবেই এটাকে ইন্স্যুরেন্স সেক্টরকে দেখা হয়। এবং ইন্স্যুরেন্স যেহেতু কি করছে, মানুষের সাথে সে কাজ করছে, মানুষের সেভিংসটাকে ব্যবহার করছে। কিন্তু সেভিংসটা যেটা আমরা বলছি অনেকটা ফোর্স সেভিংস। ব্যাংকে গেলে টাকা রাখলে সুদ পাওয়া যায়, এখানে সেইভাবে সুদ পাওয়া যায় না। লাইফ ইন্স্যুরেন্স যদি করা হয় তাহলে মেয়াদ পূর্তি শেষে একটা টাকা ফেরত পায়। কিন্তু আরেকটা জিনিস আছে যে ঝুঁকিটা, যে কখনো যদি কোনো রকমের মানুষের জীবন তো অনিশ্চিত, এবং মানুষের সম্পদেরও অনিশ্চিততা আছে, অগ্নিকাণ্ডের জন্য নানাভাবে দুর্ঘটনা ঘটতে পারে। তো এই সব ক্ষেত্রে ঝুঁকি একটা ব্যবস্থাপনা বিমা করে থাকে। তো তারা যেই প্রিমিয়ামটা, যেমন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়ামটা সংগ্রহ করছে, সেই ব্যাপারে যদি প্রয়োজনীয় তথ্য বিমা গ্রাহক যিনি পলিসি হোল্ডার, তিনি যদি পান, তাহলে তার মনে কিন্তু একটি নিশ্চিন্তি আসে যে হ্যাঁ, আমার টাকাগুলো ওখানে গিয়ে জমা হচ্ছে। তো যখন আমরা এটা মানে ম্যানুয়ালি এই কাজগুলো করেছি, তখন হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে একজন কিস্তি পরিশোধ করলো, সেই বছরের কিস্তি কোনো প্রিমিয়াম রসিদ সে পেল না,
কিন্তু এখন আমরা এটা কিন্তু এই যে ডিজিটালাইজ করে ফেলেছি। ডিজিটাইজ করার কারণে যেটা হয়েছে যে তারা আমাদের একটি সিস্টেম আছে, ইউনিফাইড মেসেজিং সিস্টেম আমরা বলি, ইউনিফাইড মেসেজিং প্রোগ্রাম, ইউএমপি সংক্ষেপে। তার মাধ্যমে বিমা কোম্পানিগুলো আমাদের কাছে ডাটা প্রেরণ করছে, পলিসি সংক্রান্ত ডেটা প্রেরণ করছে। তার মাধ্যমে আমরা পলিসি, কতগুলো পলিসি হচ্ছে, কি প্রিমিয়াম সংগৃহীত হচ্ছে, সেই তথ্যগুলো জানতে পাচ্ছি। এবং এখানে একটি প্রিমিয়াম রিসিটও কিন্তু সে প্রত্যেক কিস্তির প্রেক্ষিতে পলিসি হোল্ডার পেয়ে যাচ্ছে। তার কাছে এসএমএস যাচ্ছে যখনই সে পলিসি করে অথবা প্রিমিয়াম পরিশোধ করে। তো এইভাবে আপনার বিশেষ করে আসলে প্রযুক্তির ব্যবহার করে আপনার স্বচ্ছতা, পলিসি গ্রাহক এবং যারা পলিসি বিক্রি করছেন অর্থাৎ এই বিমাকারী কোম্পানিগুলো, তাদের মধ্যে এই সংযোগটা তৈরি করা যায়, সেটা কিন্তু আমরা আরোপ করার চেষ্টা করছি ইডরার পক্ষ থেকে। আবার ইডরা আরেকটা জিনিস করছে, সেটা হলো যে তাদের রিপোর্ট রিটার্নস আমরা বিভিন্নভাবে নেই এবং সেই রিপোর্ট রিটার্নসে তাদের যে অ্যাকাউন্টিং ট্রানজাকশনসগুলো হচ্ছে সেগুলো সঠিকভাবে রিফ্লেক্টেড হলো কিনা। যদিও অডিটেড অ্যাকাউন্টস এগুলো কিন্তু আছেই, যেমন অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে অডিটেড অ্যাকাউন্টস, ফাইনাল অ্যাকাউন্টস, এগুলো সব কিছু আছে। কিন্তু তা সত্ত্বেও তারপরেও আমরা ম্যানিপুলেশন কোনো হচ্ছে কিনা, আমরা সঠিক তথ্যগুলো পাচ্ছি কিনা। কারণ প্রিমিয়াম তো একটি ওই সেক্টরের একটি আয়, কিন্তু এই প্রিমিয়াম থেকে সরকার কিন্তু ভ্যাটও পায়, রাজস্ব পায়, আয়কর পায়। তারপরে আমাদের ইডরাতে আমরা একটা ফি পাই। তো নানাভাবেই কিন্তু এটা মানে ফিনান্সিয়াল ট্রানজাকশনের বিষয়। আবার এই জিনিসটা কিন্তু ওই যে মানুষের সেভিংস যেমন অ্যাকুমুলেট, মোবিলাইজ করে, সেই সেভিংসটা কিন্তু আবার ইনভেস্টমেন্টের মাধ্যমে কোম্পানিগুলো যেসব ইনভেস্টমেন্ট করে সেটা কিন্তু আমাদের ন্যাশনাল ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে। ন্যাশনাল ইনভেস্টমেন্ট যাওয়া মানে আমাদের ক্যাপিটাল তৈরি করছে, পুঁজি গঠন, যেটা আমরা জাতীয় পুঁজি গঠনের কথা বলি, সেই জাতীয় পুঁজি গঠন হচ্ছে। সেগুলো তো আমরা যাতে এইগুলো স্বচ্ছভাবে হয় তার জন্য আমরা বিভিন্ন রিপোর্ট রিটার্নসের ব্যবস্থা রেখেছি। আমরা এটাকে ম্যানুয়াল সিস্টেমে ব্যবস্থা তো সবই রয়েছে, এগুলো কার্যকর করে এবং ওই যে কার্যকর করার জন্য তো আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করি এবং ধন্যবাদগুলো আদায় করি। ধন্যবাদ। আমাদের নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী কোনো আলোচনা আরো বেশি বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বিমা খাত যে কোনো দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত, অথচ এই খাতটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। ভালো দিক হচ্ছে বিমা খাতে সরকার গুরুত্ব দিতে শুরু করেছে, নীতিমালা তৈরি হচ্ছে, আইনগুলো সময়োপযোগী করা হচ্ছে। তবে এগুলোর বাইরে সবার আগে যেটি প্রয়োজন তা হলো বিমা খাতে ইমেজ সংকট দূর করা। এই জন্য বিমা খাতের কোম্পানিগুলোকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিমা দাবি পূরণে দীর্ঘসূত্রিতার রীতি থেকে বেরিয়ে আসতে হবে, এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যাতে মেয়াদপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই একজন গ্রাহক বিমা দাবির পুরো টাকা পেতে পারেন। এই জন্য প্রয়োজনে ব্যাংকের সঙ্গে বিমা কোম্পানির সমন্বয় করতে হবে। এখানে দক্ষ, প্রশিক্ষিত পেশাদারী জনবলে যে ঘাটতি রয়েছে তা দূর করতে হবে। বিমা খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আগামী 1 মার্চ জাতীয় বিমা দিবস পালিত হবে। আমাদের প্রত্যাশা থাকবে এই দিবসটি পালনের মধ্যে দিয়ে কিছুটা হলেও বিমা খাত তার ইমেজ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে, এগিয়ে যাবে দেশি বিমা খাত। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.